ব্যক্তিগত গাড়ি, কমার্শিয়াল গাড়ি এবং টোটাল অটোমোবাইল সেক্টর যে ব্যবসা বাণিজ্য সারা বিশ্বে সেটা অনেক বড়। একটা যদি আইডিয়া দিই সেটা হলো প্রায় $4.6 ট্রিলিয়ন দেখা গেছে গত বছরের তাদের হিসাবে, যে তারা এত বড় মার্কেট। এবং তারা এটা প্রজেক্ট করেছে যে এটা 2030 সাল নাগাদ এটা যেই দাঁড়াবে প্রায় $5.5 ট্রিলিয়ন মার্কেট হবে। সেইখানে বাংলাদেশে ধরেন কেউ বলে 18 কোটি, কেউ বলে 20 কোটি এখানে জনসংখ্যা। সেই তুলনায় কিন্তু ব্যক্তিগত গাড়ির সংখ্যা খুবই কম, পার্সেন্টেজ খুবই কম। তার বহুবিধ কারণ, যেটা আমরা মনে করি যে যে পলিসি সাপোর্ট পাওয়ার কথা এই খাতে, সেটা পুরোপুরি কিন্তু আমরা যারা এই খাতের সাথে সংশ্লিষ্ট আছি তারা কিন্তু পুরোপুরি সাপোর্টটা পাইনি। তবে গত যদি মনে করি গত 45-50 বছর ধরে যারা আমরা অটোমোবাইল সেক্টরের সাথে জড়িত, স্পেশালি রিকন্ডিশন গাড়ি নিয়ে যদি বলি, সেখানে এখনও আমরা কিন্তু অনেক বৈষম্য শিকার। কম্পেয়ার উইথ ব্র্যান্ড নিউ কার যারা আমদানি করেন আর আমরা যারা রিকন্ডিশন ইউজড গাড়ি আমদানি করি জাপান থেকে মূলত, তো সেখানে এখনও যেই অবচয় সুবিধা আমরা পাই, খুব সহজ ব্যাপার যে একটা পুরান জিনিসের যে দাম একটা নতুন জিনিসের সেই দাম হবে না। একটা ব্র্যান্ড নিউ ধরেন এই মোবাইল চাই, এই মোবাইলটা আপনি কিনলেন হয়তো 2 লক্ষ টাকায়, এটা যখন পরে 1 বছর পরে কেউ বিক্রি করতে যাবে এটা দাম চলে আসবে হয়তো 1 লক্ষ টাকা। আরও ওই ভদ্রলোক যদি আরও 1 বছর পরে বিক্রি করে কিংবা 6 মাস পরে বিক্রি করে এটা আরও কমে আসবে, ডিপ্রিসিয়েশন আরও বেশি হবে, 80,000 70,000 সেরকম করে কিন্তু ভ্যালুয়েশন করা। যত পুরাতন হবে ততই অবশ্যই দাম কমবে। তো সেভাবে আমাদের যে রিকন্ডিশন গাড়ির ডিউটি স্ট্রাকচার আছে, ধরেন ডিউটি তো নতুন এবং পুরাতন সেম, ডিউটি স্ট্রাকচার ইজ সেম। ধরেন যদি দর্শকদের জন্য বলি, সেটা অনেকের আইডিয়ার জন্য বলছি, সেটা হলো 1 থেকে 1600 সিসি পর্যন্ত যে একটা স্ট্রাকচার আছে ডিউটির, সেটা সব কিছু মিলিয়ে প্রায় 27% ডিউটি। এটা সর্বোচ্চ ডিউটি। এটা যদিও আমরা প্রায় বলে থাকি বিশ্বের কোথাও এত হারে ডিউটি নেই, সেটা হলো সর্বোচ্চ ডিউটি হলো 826% ডিউটি। 3000 সিসির উপরে থেকে প্রায় 4000 সিসি এবং অ্যাবোভ। সেটা বিশ্বে যেসব দেশে গাড়ি ম্যানুফ্যাকচার করছে, অ্যাসেম্বলিং করছে, সেই সব দেশেও কিন্তু আমদানি নিরুৎসাহিত করার জন্য এত পার্সেন্টেজ অফ ডিউটি ওইসব দেশেও নাই। তো এটা নিয়ে আমরা প্রতিনিয়ত আমাদের সংগঠন থেকে সবসময় আমাদের সংগঠনের নেতারা সবসময় কথা বলছি, সরকারের সাথে কথা বলেছি এবং এটা নিয়ে কাজও হচ্ছে। কিন্তু এটার ডিউটি কমানোর দিকে কিন্তু সরকারের নজর নেই। সরকার হয়তো ভাবে যে হয়তো ডিউটি কমালে ওনাদের রাজস্ব কমে যাবে, কিন্তু আমরা যারা আছি, আমরা যারা ব্যবসার সাথে জড়িত, আমরা যারা পলিসি নিয়ে কাজ করি দীর্ঘদিন ধরে, আমি নিজেই প্রায় 35 বছর ধরে গাড়ি ব্যবসার সাথে জড়িত। তো সেখানে আমি আমার সংগঠনের এই বিভিন্ন পলিসি নিয়ে কাজ করছি, সেটাও প্রায় 25 বছর হয়ে গেছে, প্রায় 2 যুগের উপরে। তো আমরা যখনই বাজেট আসে, আপনি জানেন যে এনবিআর সকল সেক্টর থেকে একটা প্রস্তাবনা নেয় যে বাজেটের প্রস্তাবনা তাদের কি চাহিদা। তো আমরা যখনই এনবিআরকে আমাদের প্রস্তাবনাগুলো দেই, আমাদের সংগঠন খুব চিন্তা করি আমরা এই প্রস্তাবনাগুলো দিই। আমরা জানি যে ধরেন এটা যদি একতরফা হয় এটা অ্যাকসেপ্ট হবে না। আমি আমার নিজের ব্যবসায়িক কোণ থেকে, যদি দৃষ্টিকোণ থেকে চিন্তা করি, যে আমি একটা প্রস্তাব দিলাম এনবিআরকে, সেটা তারা গ্রহণ করলো, আমার প্রফিট হলো, নট দ্যাট। আমরা চিন্তা করি যে জনগণের সুবিধাটা কী হবে, যারা ক্রেতা সাধারণ তারা কি সুলভ মূল্যে গাড়ি পাবে কি না, এবং কোন সেগমেন্ট কিংবা কোন জায়গায় এসে যদি সরকার ডিউটি কমায়, সরকার যদি রাজস্বও না কমে, সেটাও কিন্তু আমরা অনেক চিন্তা ভাবনা করেই কিন্তু আমরা এই প্রপোজালগুলি দেই। দুঃখজনক হলে কি যে অটোমোবাইল পলিসি করতে গিয়ে একটা মারাত্মক একটা মানে যারা এটার পিছনে ছিল
একটা কুচক্র ছিল প্রথমে, যে তারা একটা বাজে একটা সিদ্ধান্ত নিয়েছিল। সেই সিদ্ধান্ত হলো তারা চেয়েছিল রিকন্ডিশন গাড়ি যেন ফেজ আউট করে দেওয়া হয়, রিকন্ডিশন গাড়ি যেন ফেজ আউট করে দেয়, অনলি যারা নতুন গাড়ি কিংবা অ্যাসেম্বলিং করবেন, ম্যানুফ্যাকচার করবেন, তাদেরকে সাপোর্টটা দেওয়া। সেখানে আমি আমার সংগঠন থেকে সাথে সাথে সংগঠনের নেতৃবৃন্দর সাথে সাথে কিন্তু এই জিনিসটাকে আমলে নিয়েছে। দেখছিলাম তখন খসড়া হচ্ছিল অটোমোবাইল পলিসি, আমরা যে কথা বললাম, আমরা বললাম মানে এটা কত বড় একটা মানে বাজে সিদ্ধান্ত ছিল যে এই একটা রিকন্ডিশন গাড়ি যারা মেইন মার্কেট লিড করছে এবং সবচেয়ে জনপ্রিয়, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়, মানুষের কাছে জনপ্রিয়, সেটা আমি চাইলে তো আমি এত ইউনিট গাড়ি বিক্রি করতে পারবো না। ধরেন আমি একটা প্রোডাক্ট আনলাম, আপনি কিনলেন না, তো অটোমেটিক কিন্তু এটা মার্কেট থেকে আউট হয়েছে। ভাই আমার প্রোডাক্ট তো সারা বাংলাদেশের মানুষ কিনছে, তারা চাচ্ছে, সেটা আপনি ফেজ আউট কেন করবেন? কোন যুক্তিতে করবেন? কেন ওই ওয়ার্ডটা আনছিলেন? আমার এটাই বড় প্রশ্ন। এনিওয়ে, আমরা যখন এটা নিয়ে কাজ করলাম তো আলটিমেটলি এটা স্টপ করা হয়েছে। শুনেন, বাংলাদেশে আমরাও চাই যে এখানে অটোমোবাইল ইন্ডাস্ট্রি হোক, এখানে অটোমোবাইল ইন্ডাস্ট্রির জন্য গভর্নমেন্ট কিন্তু অনেক সুযোগ সুবিধা দিয়েছে। আপনি দেখবেন যে ইভি যেটা পলিসি করা হচ্ছে সেখানে দেওয়া হয়েছে, দেখলাম যে প্রায় 2035 সাল নাগাদ যারা ইভি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট করে বাংলাদেশে, তাদের জন্য 15% কিন্তু সিকিডি করা হয়েছে। কমপ্লিট নকডাউন যে গাড়িগুলো তারা আনবে, সিকিডি 15% করা হয়েছে, সুবিধা দেওয়া হয়েছে। আমরা এটা নিয়ে প্রতিবাদ করি, ঠিক আছে, দেখ, কিন্তু আপনি যে কোনো একটা জিনিস হুট করে তো বন্ধ করে দিতে পারবেন না। আরেকটা কথা বলে রাখি, এটা দর্শকদের জন্য হলো জানা উচিত যে বাংলাদেশে যে গাড়ির মার্কেট অনেক ছোট মার্কেট, নতুন পুরাতন মিলে হার্ডলি 30,000 গাড়ি ইম্পোর্ট হয় বছরে। এখন 15% ইন্টারেস্ট, ব্যাংক ইন্টারেস্ট, এবং এক জমি কিনতে গিয়ে কত টাকা, সব কিছু মিলে এখানে অটোমোবাইল ইন্ডাস্ট্রি করা কিংবা অ্যাসেম্বলিং প্ল্যান্ট করা এবং গাড়ির যে কাটতি, মাত্র 30,000 গাড়ি এই মার্কেট সাইজ, এখানে কেউ কিন্তু এসে ফ্যাক্টরি দিয়ে অ্যাসেম্বলিং প্ল্যান্ট করে খুব একটা সুবিধা করতে পারবে না। এবং এখন যারা করেছেন তারা কিন্তু সুবিধা করতে পারছেন না। আমাদের পক্ষ থেকে আমরা চাই বাংলাদেশে কখনো মেড ইন বাংলাদেশ গাড়ি হোক, সেটা কিন্তু আমারও স্বপ্ন। কারণ আমি ইন্ডাস্ট্রিতে আছি ভাই, তা আমিও চাই যে বাংলাদেশে ইলন মাস্কের মতো কেউ হোক, কেউ আসুক, কিন্তু সার্বিক বিবেচনায় এটা খুবই চ্যালেঞ্জিং ব্যাপার। তার কারণ হলো যেসব দেশে 70-80 হাজার 1 লক্ষ ইউনিটের মতো বিক্রি হয় গাড়ি, সেখানে কিন্তু একটা যদি আপনি অটোমোবাইল ইন্ডাস্ট্রি দেন, ম্যানুফ্যাকচারিং প্ল্যান করেন কিংবা অ্যাসেম্বলিং প্ল্যান করেন, আপনার কিন্তু যে টাকাটা আপনি বিনিয়োগ করবেন সেটা ফেরত পাবেন। দিনের শেষে তো আপনি দেখবেন যে আমি যেটা বিনিয়োগ করেছি সেটা আমি ব্যাংক ইন্টারেস্ট দিয়ে আমি কিছু প্রফিট করতে পারলাম কি না। তো আপনি তো সেখানে তো দাতব্য চিকিৎসা করতে আসতেছেন না, আলটিমেটলি আপনার প্রফিট করতে হবে, এটা খুবই ডিফিকাল্ট। তো আমরা বাজারটা বড় হোক, আমি মনে করি বাজার বড় হোক, আমদানি হোক, সাথে সাথে যারা এখানে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট কিংবা অ্যাসেম্বলিং প্ল্যান্ট করছে তাদেরকেও আমরা সাধুবাদ জানাই, আপনারা দেন। এটা একটা আমি লেভেল প্লেইং ফিল্ড থাকবে। আপনি আমি মনে করি যে লোকাল যারা অ্যাসেম্বলিং করতেছেন তাদের গাড়ি বিক্রি হোক, নতুন গাড়ি যারা আমদানি করছে তাদের গাড়ি বিক্রি হোক, পাশাপাশি রিকন্ডিশন গাড়ি